জীবনের এই প্রথমবার আমার ছেলে আমার কাছে কিছু চাইল। এর আগে সে আমার কাছে কখনো কোনো কিছু চায় নাই। এত বড় হয়ে গেছে, এখনো পর্যন্ত সে মায়ের কাছে কোনো আবদার করে নাই। এই প্রথমবার সে আমার কাছে 2 হাত জোর করে এমন একটা জিনিস চাইল, যে জিনিসটা আমি তাকে দিতে বাধ্য হলাম। আসলে আমি তাকে কোনোভাবেই না করতে পারি নাই। আমি অনেকভাবে চেষ্টা করেছিলাম যে তাকে কোনো না কোনোভাবে না করব। কিন্তু বন্ধুরা, সে এমনভাবে আমার কাছে জিনিসটা চাইল, আমি তাকে কোনোভাবেই না করতে পারলাম না। আমি অনেক চিন্তা করে দেখলাম, আমার ছেলের বউ সে তো আমার ছেলেটাকে একেবারেই নরকের মধ্যে রেখে গেছে। না দিচ্ছ ওকে আদর, না দিচ্ছ ওকে ভালোবাসা, কোনো কিছুই দিচ্ছে না। ওর শরীরটাও ইদানিং নষ্ট হয়ে যাচ্ছে। আর অপরদিকে আমার জামাইও তো খুব একটা বেশি ভালো মানুষ না। নেশা পানি হাবিজাবি খায়, কি সমস্ত করে, মানে আমাদের সংসারটা এখন এলোমেলো হয়ে গেছে। তখন আমার ছেলে আমাকে হাত জোর করে বলছে, মা, আজকের থেকে তুমি আর বাবার মাটার কোনো কিছু খাবে না। আমি তোমাকে নিয়ে এক স্বপ্নের দেশে চলে যেতে চাই, যেখানে আমাকে কেউ ডিস্টার্ব করবে না, কেউ বিরক্ত করবে না। মা, আজকের থেকে তুমি আমাকে এই জিনিসটা দিবে, তাহলে আমরা এক সুখে সংসার করতে পারব। তো বন্ধুরা, তোমরা যারা যারা অপেক্ষায় ছিলে মা এবং ছেলের নতুন গল্প শোনার জন্য, অনেকে আমাকে কমেন্ট করেছিলে যে তোমরা প্রেগনেন্ট গল্প শুনতে চাও। আজকে তোমাদের জন্য এক দারুণ স্টোরি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের গল্পটা শুনলে তোমাদের অনেক অনেক বেশি মন চাইবে। বন্ধুরা, আশা করি আজকের গল্প দিয়ে তোমাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। তাহলে হেডফোন কানে দিয়ে তোমরা সবাই বসে যাও। আমার নাম নাজমা। আমার মা বাবা সবাই আমাকে এই নামেই ডাকত। এখন আমার বয়স প্রায় 40 বছর। আমার বয়স 40 হলেও আমি কিন্তু একেবারে ভেঙে পড়ি নাই। আমার শরীর বলো বা আমার স্বাস্থ্য বলো, আমার দেহ বলো, তোমরা যদি আমাকে একটু দেখতে তাহলে বুঝতে আমি আর আদর্শ মেয়েদের মতো না। বিশেষ করে আমাদের দেশের মেয়েগুলার 40 বা 32 বছর বয়স হলে তাদের দেখবে সবকিছু শরীরের ঝুলে গেছে। অনেকের তো দেখতেই মন চায় না, একটু কেমন জানি হয়ে যায়। কিন্তু সেই দিক থেকে আমি কিন্তু অনেকটাই কিউট, অনেকটাই টাইট দেখতে। এটা আমার কোনো কথা না, এটা তোমাই আমাকে বলো। তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। পুরো গল্পটাই শুরু করতেছি, আমি একেবারে প্রথম দিকে যাচ্ছি। আসলে বন্ধুরা, আমি যখন ছোট তখন আমার মা বাবা আমাকে অনেক বেশি ভালোবাসত। আমি অনার্স পর্যন্ত লেখাপড়া শেষ করেছি। আমার ছোটবেলায় ইচ্ছে ছিল যে আমি আসলে ব্যাংকে চাকরি করব, বা সরকারি কোনো জব করব, অথবা আমি ডাক্তার হব। এটা আমার এক স্বপ্ন ছিল, বা আমার এক ইচ্ছা ছিল। তোমরা এটা বলতে পারো আমাকে, সমস্যা নেই। কিন্তু আসলে এই বন্ধুরা, মানুষের জীবনে সব জিনিস সবসময় কিন্তু পূরণ হয় না। তেমনি মেয়েদের জীবনেও কিন্তু অনেক শখের জিনিস থেকে যায়, তাদেরও কিন্তু সব শখ পূরণ হয় না। কিন্তু আমি অনেক আশা নিয়ে লেখাপড়া করেছিলাম এই ভেবে যে আমি ডাক্তার হব, অথবা ব্যাংকে যে কোনো একটা চাকরি করব, মানুষের সেবায় নিয়োজিত থাকব। সেই মোতাবেক বড় হচ্ছিলাম। আমার সংসারে আসলে এক প্রকার বলতে গেলে আমার বড় ভাইও আছে, আবার আমার বড় বোনও আছে। পরিবারের একেবারে ছোট ছিলাম আমি, যে কারণে আমার মা বাবা থেকে শুরু করে আমার ভাই বোন আমাকে তারা অনেক বেশি ভালোবাসত। আমার ভাবি বলেন, দুলাভাই বলেন, সবাই আমাকে ভালোবাসত। তাদের নিজের চাইতে বেশি আমাকে তারা কেয়ার করত। এইভাবে আমার দিনটা চলতে থাকল। তো হঠাৎ করে আমার বাবার বন্ধুর ছেলে, সে মালয়েশিয়াতে থাকে। আর বিশেষ করে আমাদের সমাজে যদি কেউ শোনে যে এই মেয়ের বিয়ে হবে প্রবাসীর সঙ্গে, বা ছেলে বিদেশে থাকে, আমাদের বা এই দেশের মেয়েগুলোর অবস্থা একেবারে বেহাল। মা বাবা চাইলে তো ওদেরকে ফ্রিতে বিয়ে দিয়ে দেয়। ঠিক আছে, এমন এক অবস্থা। আমার বাবার বন্ধুর ছেলে হওয়ার কারণে বাবা এই বিয়েটাতে মত দিয়ে ফেলে। আর ছেলেও দেখতে একটু বয়স্ক। যেমন আমার বিয়ের সময়টা আমার বয়স ছিল প্রায় ৩৫ বছর। ২৩ বছরে কিন্তু আমার বিয়ে হয়েছিল। আর তখন আমার হাজবেন্ডের বয়স ছিল প্রায় ৩৫ বছর। উনি যেহেতু মালয়েশিয়াতে থাকে অনেকদিন যাবৎ, একটু ব্যবসা বাণিজ্য করেন মালয়েশিয়াতে। যতটুকু শুনেছি, উনি এক্সপোর্ট এবং ইম্পোর্টের বিজনেস করেন মালয়েশিয়াতে। বাংলাদেশ, কলকাতা, তারপর হচ্ছে আদার্স যে কান্ট্রিগুলো আছে সেই দেশ থেকে উনি মানে কাঁচামাল, তারপর হচ্ছে গার্মেন্টসের প্রোডাক্টগুলো, এগুলো ওই দেশে নিয়ে সেল দেন।
আবার ওই দেশের যেমন চীনা প্রোডাক্টগুলো বাংলাদেশে বা ইন্ডিয়াতে তিনি সাপ্লাই করেন। ঠিক আছে, আমি যতটুকু শুনেছি। তো আমার মা বাবা যখনই শুনতে পারল যে তাদের মেয়ের বিয়ে হবে মালয়েশিয়ার একজন প্রবাসী ছেলের সঙ্গে, তখন আমার মা বাবা তো অনেক খুশি। মানে তাদের চোখে মুখে এত খুশি বন্ধুরা, সেইটা আমি তোমাদেরকে আর বলে বোঝাতে পারবো না। মানে তারা আসলে এতটা বেশি খুশি হয়েছিল। আসলে আমাদের পরিবার বা সমাজের মানুষ এখনও যদি শোনে যে ছেলে আমেরিকাতে থাকে, ছেলে সৌদি আরবে থাকে, ছেলে লন্ডনে থাকে, দেখবেন তারা কিন্তু বিয়ে দেওয়ার জন্য মেয়েকে একেবারে উঠে পড়ে লাগে। তো আমার কাহিনীটা কিন্তু সেম একই কাহিনী। ঠিক আছে, তো আমি বাবাকে বলেছিলাম, বাবা আমি এখন বিয়ে শাদী করব না, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, আমি ডাক্তার হতে চাই, অথবা আমি ব্যাংকে চাকরি করতে চাই। বাবা কোনো কিচ্ছু আমার শুনল না। সে আমাকে ডাইরেক্ট বলে দিল, তোমার বিয়ে শাদী কোনো কিছু করা লাগবে না, ঠিক আছে, তুমি আমাদের মেয়ের মতো থাকো, দেখো তোমাকে নিয়ে আমাদের সুন্দর এক ভবিষ্যৎ, এক প্ল্যান আছে, তোমাকে ভালো একজন স্বামীর হাতে তুলে দেব, এটা বাবা হিসেবে আমার একটা দায়িত্ব। আর তুমি কি যেন বলেছিলে, ডাক্তার হবে, ব্যাংকার হবে, না, তোমাকে কোনো চাকরি বাকরি করে কোনো কিছু করতে দেব না। যে বাবা আমার স্বপ্নের এক ব্যাঘাত ঘটিয়ে দিল। তো তারপর হঠাৎ করে একদিন আমাদের বাড়িতে আমি শুনতে পারলাম আমার মা বলতেছে, এই নাজমা শুনতেছ, কালকে তোর হবু জামাই আসবে, সঙ্গে তোর শ্বশুর শাশুড়ি আরও আত্মীয় স্বজন অনেকে আসবে। শোন মা, তুই কালকে তোর বান্ধবীর বাজারে যে পার্লারটা আছে ওখান থেকে সেজে আসিস, একটু সুন্দর হয়ে থাকিস। আর শোন, তোর বিয়ে হবে বুঝছিস, ওনারা তোকে দেখতে আসবে, একটু ভালোভাবে সেজে থাকিস, আর তাদের সঙ্গে একটু ভালোভাবে কথা বলিস। আমি আবার একটু দুষ্টু ছিলাম, তো একটু ফাজিল ছিলাম, যে কারণে আমার আম্মা আব্বা আমাকে নিয়ে একটু ভয় পায় যে এই পাত্রপক্ষ আসবে আমাকে দেখতে, আমি আসলে কি করি না করি। হ্যাঁ, তারা আসলে একটু টেনশনে ছিল, বুঝতে পারছেন, একটু টেনশনে ছিল। তখন আমি তাদেরকে বললাম, দেখো মা, তোমার যদি বিয়ে করার হোক তুমি গিয়ে বিয়ে করো, আমি এই ছেলেকে একদমই আমি বিয়ে করব না, আমি এই ছেলের বিয়ের জন্য একেবারেই রাজি না। আমার কথা শুনে মা খুব রাগ করল। সে আমাকে বলল, এই বয়সে যদি তোর বিয়ে না দিই আর কোন বয়সে বিয়ে দেব? শোন, এত পাকনামি না করে আমি যেটা বলছি সেটা কর। তো মায়ের আদেশ শুনতে হবেই, আসলে আমার কোনো কিছু করারও নেই। তখন আমি আমার বান্ধবীকে ফোন করে বললাম, কালকে আমি পার্লার থেকে সাজব, ও যেন সকাল সকাল পার্লারটা খুলে, কারণ মেয়েদের সাজতে একটু সময় লাগে। যদিও আমরা রূপে গুণে অনেক বেশি সুন্দরী, তারপরেও আসলে যখন কোনো মেহমান আসবে বা আমরা কোনো মেহমানের বাড়িতে যাব, তখন আমরা একটু সাজগোজ বেশিই করি, এটাই স্বাভাবিক বন্ধুরা। তারপর কি করলাম, আমরা সাজুগুজু করে আসলাম। যখন ঠিক দুপুর 12টা বাজে, তখন পাত্রপক্ষ চলে আসলো। ছেলেটা দেখলাম যে আমার হাজবেন্ড হবে, তার একটু বয়স বেশি। একটাই সমস্যা, এমনি সব ঠিকঠাক, আর একটা সমস্যা আছে, তিনি যেহেতু বিদেশে বড় হয়েছে সে একটু নেশা টেশা করে। যাই হোক, আমি কোনো কিছুই চিন্তা ভাবনা না করে তাদের জন্য নাস্তা বানালাম। নাস্তা বানিয়ে তাদের সামনে আমাকেই নিয়ে যেতে হলো, যেহেতু তারা আমাকেই দেখতে এসেছেন। আমি তাদের কাছে গেলাম, যাওয়ার পরে তাদের আমাকে দেখে বেশ পছন্দ হলো। আর এখানে জামাই বা পাত্রপক্ষকে কিছু বলার সুযোগ নেই আমার, কারণ আমার আম্মা বা তাদেরকে পছন্দ অলরেডি করে ফেলেছেন। এখানে তো আসলে আমার আর কোনো কিছু বলার নেই, বা আমি এখানে কোনো কিছু বলতেও পারবো না, এরকম এক পরিস্থিতি। আসলে সত্যি কথা বলতে আমি একদমই রাজি ছিলাম না বিয়েটাতে। তারা আমাকে এক প্রকার জোর করে কিন্তু এই বিয়েটা দিয়েছেন। আসলে আমার এখানে কোনো কিছু বলার ছিল না। তো পাত্রপক্ষের কিন্তু বেশ পছন্দ হয়েছে আমাকে। আমি আসলে বিয়ের আগে আরও অনেক বেশি সুন্দর ছিলাম। তখন আপনারা দেখলে বন্ধুরা, আমাকে আপনারা তো একদম পাগলি হয়ে যেতেন। এইটুকু গ্যারান্টি তো আমি আপনাদেরকে দিতেই পারতাম। মানে যেই দেখত সেই কিন্তু এক প্রকার প্রেমে পড়ে যেত। এটা খুব স্বাভাবিক এক ব্যাপার ছিল তখন। তখন তারা ওই দিনেই নাস্তা টাস্তা সবকিছু খেয়ে দুপুরে খাবার দাবার শেষ করে তারা বিয়ের কথা একদম একেবারে পাকাপোক্ত করে ফেলল। ঠিক আছে, তো যা কিছু দেওয়ার দরকার বাদ দিবে, মানে এভরিথিং সবকিছু একদম পাকাপোক্ত কিন্তু তারা করেই ফেলল। তা আমার তো আর কোনো কিছু বলার নেই। তারপর বিয়েটাও হয়ে গেল। যদি সত্যি কথা বলি বন্ধুরা, আমার এই জামাইকে একেবারেই পছন্দ ছিল না। মানে আমার মনের বিরুদ্ধে গিয়ে, আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আমাকে কিন্তু এই বিয়েটা করতে হচ্ছে। আমার আসলে একদমই এই জামাইকে পছন্দ হচ্ছিল না। মানে দেখতে একটু বয়স্ক, একটু বুড়ো বুড়ো টাইপের, একটু বুড়ো বুড়ো ব্যাপার, মানে আমার একদমই পছন্দ হচ্ছিল না।
তাছাড়া উনি প্রচুর পরিমাণে সিগারেট খায়, যেটা আসলে আমার একদমই ভালো লাগে না। উনার এই ব্যাপারটা আমার একেবারেই খারাপ লাগে। তো বিয়ের দিন ঠিক বাসর রাতে যখন রাত 12টা বাজে উনি কোথা থেকে যেন আসলো, অথচ ওনারা আসার কথা ছিল আরও আগে। আমি প্রায় 3 ঘন্টা যাবৎ এখানে একা একা বসে আছি ঘুমটা দিয়ে, আর এত বড় একটা ঘুমটা দিয়ে বসে থাকতে থাকতে আমার একেবারে বোরিং হয়ে যাচ্ছিলাম। উনি এতগুলো সিগারেট খেয়ে আসলেন, আবার সঙ্গে দেখি এক লাল পানের বোতলও নিয়ে আসলেন। আমি বুঝতে পারছি উনি আসলে প্রচণ্ড পরিমাণে একজন নেশাখোর মানুষ। এটা বুঝতে আমার কোনো অসুবিধা একদমই হচ্ছিল না। উনি এসে আমার ঘুমটা খুলল। তারপর উনি আমাকে বলতেছে, বাহ, আমার বুটা তো বেশ মিষ্টি, একেবারে যেন ঠিক চাঁদের মতো। তারপর উনি আমাকে বিভিন্নভাবে কিন্তু ওনার কাছে টেনে নিচ্ছে, আমাকে আদর করতেছে আমাকে, কিন্তু ওনার মুখ থেকে এত বিশ্রী গন্ধ বের হচ্ছে যে এটা আসলে আমার কাছে অ্যাকচুয়ালি অনেক বেশি খারাপ লাগতেছিল। আমার একেবারে সহ্য হচ্ছিল না। আর সত্যি কথা বলতে এই ধরনের মানুষ আমার একেবারেই অপছন্দ। এই ধরনের মানুষকে আমি একেবারেই সহ্য করতে পারি না। তোমাদেরকে কি বলবো বন্ধুরা, আমি আর বলে তোমাদেরকে একদমই বোঝাতে পারছি না সেদিন রাতে আমি যে কতটা সহ্য করেছিলাম। তো এক প্রকার উনি আমাকে কোনো কিছু বললেনও না যে তোমার কি পছন্দ, কেমন আছো বা কোনো কষ্ট হয়েছে কিনা। এক আছে না যে জানার বিষয়, আমি সারাটা জীবন যার সঙ্গে বাকিটা জীবন আমি কাটিয়ে দেব, এই মানুষটা কেমন, আমি কি তার ব্যাপারে কোনো খোঁজখবর নিতে পারি না? একটু তো মানুষ পরিচিত হয় না। উনি এসে দাপাদাপ কাজ শুরু করে উনি ওনার মতো ঘুমিয়ে পড়লেন। তারপর রাত যখন ঠিক 2টা-3টা বাজে তখন আমি মনে মনে ভাবলাম, আল্লাহ, এই কোথায় এসে আমি পড়লাম, কোন বান্দার হাতে আমি এসে পড়লাম। আসলে আমি আমার জীবনে যতটা জীবন নিয়ে উচ্ছ্বসিত ছিলাম, আমার মনে হয় সেই উচ্ছ্বাসটা আর হবে না। আমার স্বপ্নগুলো সব নষ্ট হয়ে গেল, স্বপ্নগুলো সব একেবারে ভিনে গেল। নিজের স্বপ্ন ইচ্ছা আর কখনো পূরণ করতে পারবো না। আল্লাহ, আমি কার হাতে পড়লাম? আমার জীবনটা কি এখানে শেষ হয়ে যাবে? এ কথা ভাবতে ভাবতে আমার চোখে একেবারে জল চলে আসলো। নিজের চোখের পানি কোনোভাবেই আমি আটকাতে পারলাম না। আসলে ওই দিন রাতে আমার খুব কষ্ট হচ্ছিল, সেটা আমি তোমাদেরকে কখনোই বলে বোঝাতে পারবো না, এত পরিমাণ আমার কষ্ট হচ্ছিল। আমরা আসলে ভাগ্যে বিশ্বাসী। আমরা সবসময় একটা জিনিস খেয়াল করি যে হয়তো এটা আমার ভাগ্যে ছিল, হয়তো এটা আমার নসিবে ছিল। তারপর আমি এক প্রকার মেনে নিলাম যে ঠিক আছে, হয়তো এটা হওয়ারই ছিল, এটা আমার কপালে ছিল, আমার ভাগ্যে হয়তো এটা লেখা ছিল। যাক, আল্লাহ যা করেন হয়তো ভালোর জন্যই করেন, এটা আমি মেনে নিলাম। তারপর পরের দিন যখন আমার স্বামী আমার শাশুড়ির সঙ্গে ঘুমাতে আসবে, ঠিক তখন আমাকে বলছে, নাজমা, তুমি তো অনেক সুন্দর, সত্যি কথা, তোমার মতো এরকম একজন বউ পেয়ে আমিও ভাগ্যবান। কিন্তু নাজমা, আমাকে চলে যেতে হবে মালয়েশিয়ায়, আমি যে আর তোমার সঙ্গে বেশি দিন থাকতে পারবো না। কি? আমি যাকে বললাম আপনি না থাকলেও আমি আপনার স্মৃতিগুলো নিয়ে বেঁচে থাকতে চাই, সে আমাকে বলল, আমি তো যেতে এখন অনেকদিন বাকি, প্রায় 5 মাস থাকবো, ঠিক আছে? কারণ আমি তো আর বিদেশে অন্য কারো চাকরি করি না, আমি তো আমার নিজের চাকরি করি, ব্যবসা করে মাঝে মধ্যে আমি আসব, প্রতি বছরই আমি আসব, কিন্তু এইবার একটা না, তোমাকে 5 মাস সময় দেব, সঙ্গে তোমাকে এক সন্তান উপহার দিয়েই তারপরে আমি যাব, যাতে আমি না থাকলেও তুমি আমার সন্তানের সঙ্গে খেলাধুলা করে সময়টা কাটিয়ে দিতে পারো। তো উনি খারাপ মানুষ, কিন্তু ততটাও না, মোটামুটি একটু ভালো মানুষ। তখন আমি বুঝলাম যে না, ওনার ভিতরে নিশ্চয়ই একটা মনুষ্যত্ব আছে। তো বন্ধুরা, এরপর থেকে আমি আমার স্বামীর সঙ্গে এক বনিবনার এক আন্ডারস্ট্যান্ডিং কিন্তু হয়ে গেল। আসলে যার সঙ্গে আমাদের বিয়ে হয় ওই মানুষটা যদি খারাপও হয়, একসাথে থাকতে থাকতে এটা কিন্তু একসময় না একসময় কিন্তু অ্যাডজাস্ট হয়ে যায়, আমাদেরকে কিন্তু কোনো না কোনোভাবে কিন্তু মানিয়ে নিতে হয়। তো আমিও মানিয়ে নিলাম, আর কোনো কিছু করার ছিল না বা কোনো উপায়ও কিন্তু ছিল না, তো মানিয়ে নিলাম, ঠিক আছে। তো এইভাবে চলতে চলতে হঠাৎ করে উনি আমাকে একদিন বলছে, আমার তো এক ইম্পর্টেন্ট কাজ চলে এসেছে, বাংলাদেশ থেকে অনেকগুলো মাল নিয়ে যেতে হবে বিদেশে। ঠিক আছে, উনি চলে গেলেন সেই প্রবাসে, দূর প্রবাসে। কিন্তু এক জিনিস আমি বেশ ভালোভাবে লক্ষ্য করলাম, উনি আমার সঙ্গে যে কয়েকটা দিনই ছিলেন, আমাকে কিন্তু বেশ আদর দিয়েছেন, যত্ন নিয়েছেন। আসলে স্বামীরা হক, তারা কিন্তু বউয়ের সঙ্গে কখনোই খারাপ আচরণ করে না, আর খারাপ আচরণ করলেও স্বামীকে কিন্তু স্ত্রীকে কিন্তু যথেষ্ট পরিমাণ আদর ভালোবাসা দেয়, এটা আসলে কোনোভাবে অস্বীকার করা যাবে না। তবে আমার স্বামী, তার একটু বয়স বেশি, সে একটু হুজুর টাইপ, তার দাঁড়িয়ে আছে, 5 ওয়াক্ত নামাজও পড়েন, কিন্তু বন্ধুরা, হ্যাঁ, ওনার কিন্তু ওই জিনিসটা অনেক বেশি, বিশেষ করে শারীরিক ক্ষমতা। আমি অনেক ইয়াং যুবক ছেলেদেরকে দেখেছি যারা আসলে বিয়ের পরে স্ত্রীকে পুরোপুরি তৃপ্তি দিতে পারে না, বা স্ত্রীকে মিলনে একেবারেই পুরোপুরি ব্যর্থ হন। আর এটার জন্য কিন্তু অনেক স্ত্রীরা কিন্তু স্বামীর সংসার ছেড়ে চলে যায়, অনেকেই কিন্তু সংসার ভেঙে যায় বা অনেক কিছু হয়, ঠিক আছে। কিন্তু সেদিক থেকে আমার স্বামী কিন্তু আমাকে অনেক বেশি স্যাটিসফাইড করেছে, আমি ইমপ্রেসড, আমি খুশি। তো আমার কোলালো করে আসলে আমার সন্তান এসেছিল, আমার ছেলে হয়েছে, তার নাম হচ্ছে রবিন। রবিন নাম রেখেছি
তার বাবাই রেখেছে রবিন। কিন্তু বন্ধুরা, এখন আমার স্বামী বিদেশে যেন আরো বেশি বিরক্ত হয়ে যাচ্ছেন। আর বিশেষ করে আমি তোমাদেরকে বলেছিলাম ভিডিও শুরুতে একেবারে যে আমার ছেলে আমার কাছে একটা জিনিস আবদার করছে। ইদানিং আমার স্বামী একটু পাগল হয়ে গেছে, আগের মতো এখন আর ব্যবহার করে না একেবারে। তার ব্যবহার ভাষা শুনলে আপনারা নিজে প্রশ্নবিদ্ধ করবেন। আমি যতটুকু শুনেছি তিনি সম্প্রতি মালয়েশিয়াতে একজনকে বিয়ে করেছেন নতুন। ওনার সঙ্গে ব্যবসায়িক খাতির ছিল, সম্পর্ক ছিল, ফ্রেন্ডস বলতে পারেন বা কলিগস বলতে পারেন। সেখান থেকে ব্যবসায়িক খাতিরে কিন্তু তাদের এক প্রেম হয়, প্রেম থেকে ভালোবাসা হয়। অথচ তার যা বউ আছে, ছেলে আছে, তিনি কোনো কিছু চিন্তা না করে আর এক বিয়ে করলেন। তিনি আর একটা বিয়ে করার পরে তার কিন্তু মন মাইন্ড একেবারে সেট আপ হয়ে গেছে। আমার প্রতি এখন আর তার আগের মতো ভালোবাসা নেই। আমার ছেলের সঙ্গেও তার এখন আর আগের মতো সম্পর্ক নেই। যদিও মাঝে মধ্যে দেশে আসলে আমাকে বকাঝকা করে খুব কুৎসিত ভাষায়, যাকে বলে একেবারে খারাপ ভাষা আমাকে গালিগালাজ করে, আমাকে প্রচুর পরিমাণে মারধর করে। আসলে কি বলবো, এখন তার আর সেই আগের মানুষটা নেই, একেবারে চেঞ্জ হয়ে গেছে। আর আমার ছেলে তো এখন অনেক বড় হয়ে গেছে, তার 5 বছর বয়স। সে আসলে ছোটবেলা থেকেই দেখতেছে তার বাবা তাকে কখনো আদর করে না, কোলে নিয়ে কোনো কিছু তাকে ডাকে না, আর তার মায়ের সঙ্গে তার বাবা দুর্ব্যবহার করে। এটা দেখে দেখে ছেলে অনেকটা অভ্যস্ত হয়ে পড়েছে। আমার ছেলে যত বড় হচ্ছে তত যেন এগুলো সে শিখতেছে। একদিন আমাকে বলছে, মা তুমি কি এমন কাজ করেছো যে বাবা তোমাকে প্রতিদিন এইভাবে মারে? আর বাবা এরকম মানুষ কেন? সে কি আমাদেরকে পারে না একটু ভালোবাসতে? আমার সঙ্গেও দেখা সাক্ষাৎ করে না, কথাবার্তা বলে না, টাকা পয়সা দেয় না। মা বাবারা তো পৃথিবীতে এরকম হয় না। এরকম হলেন তিনি। আসলে বন্ধুরা, আমি আর পারছিলাম না। আমার স্বামীর অত্যাচার আমি পাগল হয়ে যাচ্ছিলাম। তার অত্যাচার আমার কাছে অস্বাভাবিক লাগছিল। আমি আর পারতাম না। তখন আমি আমার মা বাবাকে আমার কথাগুলো বলে আমার স্বামীকে ডিভোর্স দিয়ে ফেলি। না, এই স্বামীর সংসার করা আমার পক্ষে আর সম্ভব ছিল না। তখন আমি আমার ছেলে রবিনকে নিয়ে আমার বাপের বাড়িতে চলে আসি। তখন আমার ছেলে বেশ বড় হয়ে যায়, প্রায় 15-16 বছর বয়স হয়েছিল তার। একদিন হঠাৎ করে আমার এক ক্লাসমেট, আমার ফ্রেন্ডও বলতে পারেন, সে আমার সাথে ইন্টারে পড়াশোনা করতেছিল। ও আসলে আমি যখন কলেজে পড়তাম ও আমাকে অনেক বেশি পছন্দ করত। তখন থেকে আমার পেছনে ঘুরঘুর করত, অনেক বেশি ভালোবাসতো বলতে পারেন। ও আমাকে একদিন বলতেছে, আরে নাজমা, তুমি শুনলাম তোমার স্বামীর সঙ্গে নাকি ডিভোর্স হয়ে গেছে, তা কি ব্যাপার? ও আমার ফোন নাম্বারটা চাইলো। আসলে ও আমার ফ্রেন্ড তো, কলেজ ফ্রেন্ড, একটু ভালো সম্পর্কর সাথে আমার। ও আমাকে কলেজ লাইফে অনেক বেশি হেল্প করেছে, যে কারণে ওকে আমি মানা করতে পারিনি। আমি ওকে ফোন নাম্বারটা দিয়ে দিলাম। আর এখন তো আমি বিবাহিত নারী, এক বাচ্চার মা। ও তো আমাকে প্রেমের অফার টফার কোনো কিছু করবে না, ফোন নাম্বার দিলেই বাকি আর না দিলেই বাকি। ওকে ফোন নাম্বারটা দিলাম। ও একদিন আমাকে মিট করতে বলল। ওর বাসা নাকি ফাঁকা, ও আমাকে নিয়ে নাকি একটা পার্টি দেবে। আমি তখন বললাম আমার ছেলে জানতে পারলে মাইন্ড করবে। ও আমাকে বলতে, স্যার না মাইন্ড করবে না, তুমি আসো। আমি ওকে বললাম ঠিক 2 ঘন্টার বেশি দিতে পারবো না। তো একদিন আমি আমার ছেলের চোখ ফাঁকি দিয়ে আমি ওর বাসায় চলে যাই। যাওয়ার পরে বন্ধুরা, ও আমাকে পার্টি করার নাম করে সেদিন ওর বাসায় ইচ্ছে মতো আমাকে সেদিন উপভোগ করেছিল, ইচ্ছে মতো সেদিন আমাকে খেয়েছিল। আমাকে বলেছিল সেদিন রুমের ভেতর দরজা আটকে দিয়ে, কোনো শব্দ হবে না, কোনো কথা হবে না। ও ডিরেক্ট আমার উপরে ঝাঁপিয়ে পড়ে। আমি তখন ও কি বললাম, কিরে রাসেল, তুই না আমার ফ্রেন্ড, তুই এগুলো কি করছিস আমার সাথে? তখন ও আমাকে বলতেছে, নাজমা, তুই যখন কলেজে পড়তিস আমার সঙ্গে, জানিস তোকে আমি কতটা পছন্দ করতাম? তোকে এতটাই বেশি ভালোবেসেছিলাম যে আসলে তোকে ছাড়া আমি কিচ্ছুই বুঝতাম না। কিন্তু তুই তো আমাকে কোনোদিন পাত্তাই দিতি না। আমি সব সময় তোর পেছন পেছন ঘুরঘুর করতাম, কিন্তু তুই আমাকে কোনো কিছু বলতি না। আসলে বন্ধুরা, আমি তো বললাম যে আমার বাবা মা আমাকে সবসময় চাপ দিত, যেই কারণে আসলে রিলেশন বা প্রেম ভালোবাসা ওই ধরনের কোনো কিছু আমার মাথায় একদমই ছিল না। কিন্তু ও আমাকে পার্টি দেওয়ার নাম করে আমাকে গিফট দেবে, সারপ্রাইজ দেবে। হ্যাঁ, আমিও ভাবলাম যে ক্লাসমেট। কিন্তু বন্ধুরা, ওর ফ্ল্যাট বাসাতে আমাকে নিয়ে গিয়ে ও আমার সঙ্গে যেই অত্যাচারটা করল, ও আমাকে বলছে, তুই যদি আমাকে এই জিনিসটা আজকে না দিস, দেখ বাইরে আমার 4-5 জন বন্ধু আছে, আমি সবাইকে দিয়ে তোকে আজকে খাওয়াবো। আর যদি আমাকে দিয়ে দিস তাহলে ওদের আর দিব না। আসলে বন্ধুরা, 4-5 জন ছেলে যদি আমার সাথে এই কাজ করে, আমি আসলে বাঁচতে পারবো না, সমাজে মুখ দেখাতে পারবো না, আমাকে পরোটার মতো ছিঁড়ে ছিঁড়ে খাবে। তখন আমি রাসেলকে বললাম, ঠিক আছে, তুই যেহেতু আমার কলেজ ফ্রেন্ড, আমার বন্ধু, নে, ঠিক আছে, আজকে তোর যা ইচ্ছা সব কিছু নিয়ে নে আমার। তারপর বন্ধুরা, ওর ইচ্ছে মতো আমাকে 2 ঘন্টা কথা বলে আমাকে প্রায় 7-8 ঘন্টা একাধারে একটা রুমের ভেতরে বন্দি করে ইচ্ছে মতো আমাকে যা করার সব করে নিয়েছে। আর সত্যি কথা বলতে আমারও অনেক বেশি ভালো লাগছিল, কারণ
অনেক দিন যাবত আমার স্বামীর সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেছে। তারপর বিয়ের পর থেকে আমি আসলে কখনো শারীরিক মিলন করিনি। আসলে আমারও মনটা চাচ্ছিল। শুরুর দিকে আমি একটু ঝামেলা করেছিলাম, আমি অনেক বাধা দিয়েছিলাম, কিন্তু শেষ পর্যায়ে এসে আমি ওকে আর বাধা দিইনি। আমি ওকে কোনোভাবে নিষেধ করতে পারিনি। ঠিক আছে, এক প্রকার বলা চলে যে ওর প্রতি তখন আমি নিষেধ করতে পারিনি। ও এক প্রকার আমাকে আদর করতে করতে তখন আমি নিজেকে মানিয়ে নিয়েছি। তখন আমি ওকে বললাম, ঠিক আছে, দে, আরও বেশি করে দে, জোরে দে, তোর মতো ছেলে আমাকে কিছুই করতে পারবি না। তো এক প্রকার নিজেকে মেনে নিলাম। যদি আমার হাজব্যান্ড আমাকে ছেড়ে আরেকটা মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে পারে, তাহলে আমি কেন পারবো না? আর জীবন তো একটাই, একটা জীবন চলে গেলে তো সেই জীবনটা আর আসবে না। তখন আমিও মজা লুটে নিলাম। আসলে এইভাবে আমি প্রতিদিনই বেরিয়ে যেতাম ওর ফ্ল্যাটে। একদিন আমার ছেলে আমাকে দেখে ফেলে। আমার ছেলে আমাকে সন্দেহ করা শুরু করে। আমার ছেলে আমাকে বলেই, আম্মু, তুমি প্রতিদিন এই সকালবেলা কই যাও, আবার বিকালবেলা চলে আসো? তখন আমি ওকে বললাম, আমি একটা নতুন চাকরি নিয়েছি রে, একটা জব নিয়েছি, একটা পার্লারে যেতে হয়। তখন আমার ছেলে আমাকে বলতেছে, মা, আমাদের এত টাকা পয়সা থাকতে তোমাকে কেন চাকরি করতে হবে? আমার ছেলে কোনোভাবে বিশ্বাস করতে চায় না। সে আমাকে বলল আমি যেন চাকরিটা না করি। কিন্তু বন্ধুরা, আমি তো কোনো চাকরি বাকরি কিছুই করি না। আমি তো আসলে ওর কাছে বন্দি। ও আসলে আমাকে ভিডিও করে রেখেছে। তাছাড়া আমারও তো মন চায় এই কাজগুলো করি, তাই না? আসলে একজন বিবাহিত নারী যখন একজন পুরুষের সাথ পায়, সে কোনোভাবে পুরুষ ছাড়া থাকতে পারে না। সে কোনোভাবে শারীরিক মিলন ছাড়া তার থাকা সম্ভব না। আর যেই মেয়ে বা যেই নারী একা থাকে, কোনো পুরুষের কাছে যায় না, সে নিশ্চিত হয়তো বেগুন, না হলে গাজর, না হলে শশা, কোনো কিছু তো অবশ্যই ব্যবহার করে। তাহলে একা একা থাকা কোনোভাবে পসিবল না। যেই নারী একবার মিলনের স্বাদ পেয়েছে, সে কোনোভাবে একা থাকতে পারে না, ইম্পসিবল। আপনারা যে যাই বলুন, আমি অন্তত অ্যাটলিস্ট মেনে নেব না। ঠিক আছে, তো আমার ছেলে আমাকে সন্দেহ করা শুরু করে দিয়েছে। সে একদিন আমার পেছন পেছন আমাকে ফলো করে রাসেলের বাসা পর্যন্ত চলে এসেছে, এবং সে এসে দেখে আমি এই সমস্ত কাজ করছি। আমার ছেলের কাছে আমি ধরা পড়ে গেলাম। এখন আসলে আমি কি করব? আমি কোনো কিছু বুঝতে পারছি না। তখন আমার ছেলে আমাকে বলছে, ছি মা, তুমি এই কাজগুলো করো? আর এজন্যই আমার বাবা তোমাকে এতটা দূরে ঠেলে দিয়েছিল। কোনো না কোনো কারণ আছে। আসলে এক হাতের তালি কখনোই বাজে না মা। তোমার এটা আমি কখনো মেনে নিতে পারলাম না। আমার আজকে খুব বেশি কষ্ট হচ্ছে তোমাকে মা বলতে। তুমি এটা কি করলে? তখন আমি ওকে বললাম, দেখ বাবা, তুই আসলে আমাকে যেমনটা ভাবছিস আসলে তেমনটা না। ঠিক আছে, সবকিছু তোর চোখের ভুল। তোর বাবা আমার সঙ্গে কিন্তু অনেক খারাপ ব্যবহার করত। বিনিময়ে আমি তো তার সাথে কখনো কোনো কিছু করিনি। দেখ, সে আমার উপর অত্যাচার করত। কিন্তু বাবা রবিন, হ্যাঁ, আমি হতে পারি তোর মা, তুই হতে পারিস আমার ছেলে, কিন্তু তুই একটা জিনিস ভুলে যাস না, দিন শেষে আমি একজন নারী মানুষ, আমি একজন মহিলা, একজন বিবাহিত নারী। আমারও আসলে একটা শরীর বলতে একটা জিনিস আছে, ঠিক আছে? আমার শরীরের ক্ষুধা আছে। আমি একজন মানুষ, আমি কোনো রোবট না। আমি একা একটা থাকতে পারি না। আমারও কষ্ট হয়, আমারও হৃদয় বলতে কোনো কিছু আছে। আমি যখন আমার ছেলেকে এই কথাগুলো বললাম, তখন আমার ছেলে বলতেছে, মা, তাই বলে তুমি এই রাস্তায় নেমে আসবে, এই কাজ করবে? মা, অনেক উপায় আছে, অনেক উপায় আছে, তাই বলে তুমি? ছি, তোমাকে মা বলতে আমার লজ্জা হচ্ছে। এই কথা বলে আমার ছেলে দরজাটা বন্ধ করে দিয়ে সে চলে গেল। এখন আমরা তো আমার বাপের বাড়িতে থাকি, আমার ছেলের নানার বাড়ি। সে আমার সঙ্গে গত এক সপ্তাহ ধরে আমার ছেলে আমার সঙ্গে কথাই বলে না। কথা বলবে তো বড় কথা, সে আমার মুখটা পর্যন্ত দেখে না, আমার চেহারাটাই দেখে না। একদিন ঠিক রাত 12টা বাজে, তখন আমি ওর রুমে গেলাম। গিয়ে দেখলাম আমার ছেলে এই মোবাইলে এমন একটা জিনিস দেখতেছে বন্ধুরা, যেটা আমি তোমাদেরকে এখন কিভাবে যে বলি, আমার আসলে খুব লজ্জা হচ্ছে যে আমি তোমাদেরকে কিভাবে কি করে এই কথাগুলো বলি। সত্যি কথা বলতে আমার খুবই খুবই লজ্জা হচ্ছে। আমি বাসায় গিয়ে দেখি ওর মোবাইলে ভিডিও দেখছে, ওই কম্পিউটারে ওর বাসায় একটা ল্যাপটপ আছে, সেই ল্যাপটপে ভিডিও দেখছে। কি ভিডিও দেখছে? ওই ভিডিও দেখছে ওই যে সানি লিওন, মিয়া খলিফা নাকি জানো
বলে এই সমস্ত ভিডিও দেখছে মোবাইলে এবং কানে হেডফোন। ওর কানে হেডফোন থাকার কারণে আমি যে ওর রুমের প্রবেশ করেছি, আমি যে ওর রুমের দরজাটা খুলে ঢুকে গেছি, ও আমাকে একেবারেই শুনতে পারেনি, দেখতেও পারেনি আমাকে। আমি গিয়ে ওর পাশে গিয়ে বসলাম, দেখলাম আমার ছেলে আর কোনো খবরই নেই, মানে সেই দুনিয়াতেই নেই। সে ভিডিও দেখতেছে তো দেখতেছে তো দেখতেছে, মানে ওর পৃথিবীতে কি হচ্ছে না হচ্ছে কোনো দিক দিয়ে কোনো খবর নেই। বাপরে বাপ, কি ভয়ঙ্কর ভিডিও বন্ধুরা! মানে আমি আমার নিজের ছেলেকে এমন অবস্থায় দেখে আমি লজ্জা পেয়ে গেলাম, একেবারে লজ্জা পেয়ে গেলাম। যেটা আমি কি দেখতেছি, আমার ছেলের তলে তলে এত দূর চলে এসেছে। না, অত বড় হয়ে গেছে, ওকে তো বিয়ে দিতে হবে। আমাকে 1 সপ্তাহ আগে শাসন করে আসলো আরেকজনের বাসায়, আর নিজেই এগুলো দেখতেছে। হ্যাঁ, তখন সে আমাকে দেখে তাড়াতাড়ি ভিডিওটা বন্ধ করলো। সে আমাকে দেখেই বলছে, আরে মা, তুমি এখানে, তুমি কখন আসলে? আমি তখন আমার ছেলে নবীনকে বললাম, বাহ রবিন, কি ব্যাপার রবিন সাহেব, তলে তলে আপনি এত দূর চলে এসেছেন? কবে থেকে চলছে এসব? ভালো, খুব ভালো, আপনি অনেক মহান, অনেক দূর এগিয়ে যাবেন। তখন আমার ছেলে আমাকে বলছে, মা কি করব বল, বয়স তো আর কম হলো না, এই বয়সে যদি এইসব টুকটাক ভিডিও টিডিও একটু না দেখি, কোন বয়সে দেখব? মা, তুমি আমার রুমে চলে আসলে একবার বলবে না, নক করে আসবে না? তখন আমি তাকে বললাম, কি করে নক করব বলো? তুমি 1 সপ্তাহ ধরে আমার চেহারা দেখতেছো না, কথাই বলতেছো না আমার সঙ্গে। আমি একে বড় একটা পাপ কাজ করে ফেললাম, এটা কি আমার অপরাধ? তখন সে আমাকে বলতেছে, মা তুমি যেটা করছো একদমই ঠিক করনি। তখন আমি তাকে বললাম, শরীরের চাহিদা মেটাতে মানুষ কত কিছু করে, আমি তো তেমন কোনো কিছু করলাম না। তখন আমার ছেলে আমাকে ডিরেক্ট অফার করে বসলো, মা আজকের থেকে তুমি ওই আঙ্কেলটার কাছে আর যাবে না। হ্যাঁ, আজকের থেকে মা আমি তোমাকে সুখ দেব। মা, আমরা পারি না এই সমস্ত কাজ করতে? মা তোমার তো এটা লাগে, আমারও তো লাগে, আমরা কি পারি না? তখন আমি তাকে বললাম, তলে তলে এত দূর চলে এসেছিস, এত বড় হয়ে গেছিস, এখন তুই আমাকে ডিরেক্ট অফার করে বসেছিস? আসলে বন্ধুরা, কে বলবে বলেন, এখনকার ছেলেমেয়েরা ওই গুগল ক্রোম ব্রাউজারে ওয়েবসাইটে বিভিন্ন ভিডিও টিডিও দেখে। কম্পিউটার দোকান থেকে এই সমস্ত বাজে ভিডিও এনে দেখে মানে তাদের মাথা নষ্ট হয়ে যায়, ঠিক আছে? এখন সে কি বলছে তার মাথায় কাজ করছে না। আমি তাকে বলছি, তুমি ভিডিও দেখে তোমার মাথা হ্যাং হয়ে গেছে, তোমার মাথা নষ্ট হয়ে গেছে, তুমি কাকে কি বলতেছো? তোমার মনে হয় মাথা কোনোভাবেই কাজ করতেছে না, তুমি এখন ঘুমাও, তোমার এখন ঘুমের প্রয়োজন। কালকে সকাল হলে ঠিক আছে, তখন তুমি আমাকে সুস্থ ঠান্ডা মাথায় বলো কি বলতে চাও। তখন সে আমাকে বলছে, মা আমি সুস্থ আছি, আমি একদম স্বাভাবিক আছি, ঠিক আছে, আর আমি খুব ঠান্ডা মাথায় আছি, যদি তুমি রাজি থাকো তুমি আমাকে বলো, আর না হলে সেটাও তুমি আমাকে বলে দাও, আমি তোমাকে ডিস্টার্ব করব না মা। আসলে কি বলবো বন্ধুরা, আমি আসলে কোনো কিছু বুঝতে পারছিলাম না, তাই বলে মানে ছেলের সঙ্গে না, শারীরিক আসলে একটা ক্ষুধা আছে সবারই, সবাই চায় এই জিনিসটা পেতে, কিন্তু তাই বলে আমাদের যে সম্পর্ক এখন, এটা আসলে আমি কি বলবো না বলবো আমি কোনো কিছু বুঝি উঠতে পারছিলাম না। আমি কোনো কিছু না বলে আমি ওর রুম থেকে ডাইরেক্ট বের হয়ে চলে গেলাম। গিয়ে আমি আমার রুমে মানে শুয়ে শুয়ে ভাবছি যে আমার ছেলে রবিন এই সমস্ত ভিডিও দেখে, তাহলে তো হাত দিয়ে এই কাজটা করবে, হাত দিয়ে করলে তো এটা নষ্ট হয়ে যাবে, ভবিষ্যতে যদি ওকে আমি বিয়ে শাদী দিই ওর আর কোনো অর্থ থাকবে না, সত্যি ওর বাচিন থাকবে না তখনও। কি যে করব ওকে নিয়ে, মানে কোনো কিছুই বুঝতেছি না। তো আমি চিন্তা করলাম যে না, এভাবে চলবে না, ওকে একটা বিয়ে দিই। তারপর বন্ধুরা আমি ওর কাছে অনুমতি নিয়ে ওকে একটা বিয়ে দিলাম। তাড়াতাড়ি একটা মেয়ে দেখলাম, আসলে তাড়াহুড়ো করলে ভালো মেয়ে বা ভালো পাত্রপাত্রীর কোনো কিছুই পাওয়া যায় না, আর আমি বড় তাড়াহুড়ো করেছিলাম, তখন ওর জন্য একটা পাত্রী দেখলাম। মেয়েটা অনেক সুন্দর, তবে এখনকার মেয়েরাও মডার্ন মেয়ে, একটু টিকটক মিকটক দেখে আর কি, অন্য লেভেলের একটু মেয়েটা আর কি। তো যাই হোক, শেষ পর্যন্ত ওর জন্য একটা মেয়ে দেখলাম, তো ওর বিয়ের ডেট সবকিছু ফাইনাল। হ্যাঁ, শুনলাম মেয়েটা নাকি অন্য একটা ছেলের সঙ্গে প্রেম করে, তো ওর মা বাবা রাজি দিয়ে দিতে চাইল, তো ওকে আর কোনো কিছু বললাম না। কিছুদিন যেতে না যেতে বিয়ের আমার ছেলের সঙ্গে ওই মেয়েটার প্রতিদিনই খুঁটিনাটি কারণে মানে কোনো না কোনোভাবে তাদের ঝগড়া লেগেই থাকে। আসলে বিয়ে দিলাম ছেলেটাকে একটু সুখের আশায়, একটু শান্তির আশায়, যেন সে সুখে থাকে বা শান্তিতে থাকে, কিন্তু আমার মনে হয় আমি আমার ছেলেটাকে বিয়ে দিয়ে সবচেয়ে বড় একটা ভুল কাজ করেছি।
মানে এই জীবনে আসলে আমি আমার ছেলেটাকে বিয়ে দিয়েছিলাম সুখের আশায়, কিন্তু যতটুকু দেখতে পারতেছি সে তো সুখে ঠিক নেই। ওর বউয়ের সঙ্গে প্রতিদিনই ঝগড়া করছে, আর মেয়েটাও একটু কেমন যেন। বিশেষ করে শহরের মেয়েগুলো একটু মডার্ন। আসলে স্বামীর এই দুঃখ কষ্ট তারা কোনো কিছুই আসলে বুঝতে চায় না। হ্যাঁ, তো তখন ওর বাবাটা চলে গেল একদিন। ও আমাকে বলছে, মা তুমি দেখলে তো, হ্যাঁ বাবাও তোমাকে ছেড়ে চলে গেল। বাবা তোমার সঙ্গে কম অন্যায় অত্যাচার করেনি, তোমাকে অনেক কষ্ট দিয়েছে, তুমি অনেক কিছু সহ্য করেছ। এখন তুমি বলো মা, এখন আমরা কি করব? এখন আমাদের কি বা করার আছে? তখন আমি ওকে বললাম, কি আর করব, কপালে যা আছে তাই তো হবে। তো ও আমাকে বলল, মা আমার বউ তো চলে গেছে, এদিকে বাবাও তোমাকে ছেড়ে চলে গেছে, তুমিও তো একা আর আমিও তো একা, এইভাবে আর কতদিন মা, চলো না আমরা আসলে নিজেরাই কোনো কিছু করি। তখন আমি ওকে বললাম, আমরা নিজেরা কি করব? আসলে ছেলের এমন কথা আমি কোনোভাবে ফেরাতে পারলাম না। তখন আমি আসলে এক প্রকার রাজি হয়ে গেলাম। তো শেষমেশ ছেলেটাকে বিয়ে দিয়েছিলাম যেন সে সংসার করে একটু ভালো থাকে, যাতে এই সমস্ত খারাপ ভিডিও টিডিও না দেখে। কিন্তু শেষ মুহূর্তে আমার কাছে মনে হয়েছে বিয়ে দিয়ে আমি ওর জীবনটাকে আরও বেশি নষ্ট করে ফেলেছি। তখন বন্ধুরা আমার কাছে আর কোনো উপায় ছিল না। তখন ও আসলে আমার কাছে যেই জিনিসটা চাইছিল বা ওর যে দাবি ছিল যে আমি যেন ওকে একটু সুখ দিই, আর মানে বিশেষ করে আমি যেন একটু শান্তি দেই, ও তো আমার কাছে এই জিনিসটাই চাইছিল। তো যাই হোক, ওকে আমি সেই জিনিসটা দেব, কারণ ওর বাবা আমার কাছে নেই, ছেলেটাও এখন একা হয়ে গেছে, বিয়ে করে আসলে বউয়ের সুখটুকু পাইনি, আদর করতে পারিনি। ঠিক আছে, তো বন্ধু না, আমি আসলে আমার ছেলেকে তখন একদমই আর না করতে পারিনি, একদমই আমি আর তাকে নিষেধ করতে পারিনি। আমি এক প্রকার তার কথাতে রাজি হয়ে গেলাম। ঠিক আছে, তখন আমি একদমই তাকে আর কোনোভাবেই অ্যাভয়েড করতে পারিনি। তো এভাবেই চলছে। তো আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি তোমরা নতুন আরও কোনো ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো। আর তোমরা যারা এই চ্যানেলের সঙ্গে আছো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে পারো যে আজকের এই সংলাপটি তোমাদের কাছে কেমন লাগলো। আর আমি আশা করি যে তোমরা যারা যারা এই চ্যানেলটি দেখবে অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এটা তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট। ঠিক আছে, তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।